হ্রিং ক্রিং ফট স্বাহা, হ্রিং ক্রিং ফট স্বাহা। নে নে লক্ষ্মী বল, হুং হ্রিং আধার শক্তি তারায়ং পৃথ্বীয়ং নমঃ পূজয়ুত ওষি নমঃ। নে নে লক্ষ্মী নে, মন্ত্রে মন্ত্র বল। এই নে বেলপাতা নে, এই ঘি নিয়ে ওই আগুনে দে, বল বল হুং হ্রিং আধার শক্তি তারায়ং পৃথ্বীয়ং নমঃ পূজয়ুত ওষিয়ং নমঃ। আবার বল, আবার বল, হুং হ্রিং আধার শক্তি তারায়ং পৃথ্বীয়ং নমঃ পূজয়ুত ওষি নমঃ। হ্যাঁ হ্যাঁ বলে, আবার বল, আবার বল, আবার বল। মন্ত্রটি শেষ করে একটি বেলপাতা যজ্ঞের আগুনে আহুতি দিয়ে অঘরি ফেরে লক্ষ্মীর দিকে। তারপর বলে ওঠেন, আজ তোর সাধনা সম্পন্ন হলো, এবার তুই একাই তোর বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে পারবি। চিন্তা করিস না, স্বয়ং দেবী দুর্গা আর বাবা মহাদেব তোর শরীরে সমানভাবে বিরাজিত। তাদের আশীর্বাদে তুই নিশ্চিত সফল হবি। নে নে বল বল, হুং হ্রিং আধার শক্তি তারায়ং পৃথ্বীয়ং নমঃ পূজয়িত ওষিয়ং নমঃ। বল বল, হ্যাঁ বল, আবার বল, পূজয়িত ওষিয়ং নমঃ হুং হ্রিং আধার শক্তি তারায়ং পৃথ্বীয়ং নমঃ। কণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পল্লব হালদারের লেখা প্রতিশোধ। পল্লব হালদার, যার গল্প শোনার জন্য আমরা উন্মুখ হয়ে থাকি, যার লেখনী বর্ষার ফলার মতো বেঁধে শ্রোতার কানে, যার শব্দবন্ধের মোহময় আকর্ষণে মোহগ্রস্ত না হয়ে উপায় থাকে না। এই গল্পের অনুষঙ্গে এসেছে তন্ত্রমন্ত্র, কুসংস্কার, ভূতপ্রেত, দৈব শক্তি ইত্যাদি বহুবিধ আনুষঙ্গিক উপকরণ। সেগুলোতে কণ্ঠ টিম বিশ্বাস রাখে না। শুধুমাত্র শ্রোতাদের মনোরঞ্জনের জন্য এবং লেখকের কল্পনাপ্রসূত ভাবনাকে স্বীকৃতি দেবার উদ্দেশ্যেই এই প্রযোজনা। আজকের গল্প সম্পূর্ণভাবে প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য, তাই ছোট্ট বন্ধুরা এই গল্প শোনা থেকে বিরত থাকবে। শুরু করছি আজকের গল্প। আজকের গল্প পল্লব হালদারের প্রতিশোধ। সূত্রধার আমি সুমন। গল্প পাঠে পিয়ালি। অভিনয়ে সুমন, মেঘনা, সোমনাথ, অমিতাভ, অরুণ, দেবলীনা এবং গৌতম। পোস্টার ডিজাইন করেছে শুভদীপ। মিউজিক এবং স্পেশাল এফেক্টসে এখন গল্পের পক্ষ থেকে আমি সুমন। সাউন্ড ডিজাইন এবং এডিটিং সন্দীপ। পরিচালনা গৌতম। সামগ্রিক পরিকল্পনা পিয়ালি। সহযোগী সংস্থা কবিতা অন্বেষা। চ্যানেল পার্টনার এখন গল্প। স্টুডিও পার্টনার 25 FPS। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, পল্লব হালদারের প্রতিশোধ। তুমি কি আমাকে ভালোবাসো না? আমায় বিশ্বাস করো না তুমি? শহরের নামী শিল্পপতির ছেলে ঋত্বিক নিজের প্রেমিকা সুদীপ্তার উদ্দেশ্যে বেশ রেগেই কথাগুলো বলে ওঠে। ঋত্বিক যৌবনের প্রথম দিন থেকে লেডি কিলার। 32 বছরের জীবনে কত শত প্রেমিকা যে তার শয্যাসঙ্গিনী হয়েছে তারই অত্যা নেই। প্রথম প্রথম তার লোভটা কেবল নারীর নরম শরীরের ওপর থাকলেও এখন সে শুধু মেয়েদের যৌবন সুধা পান করে ক্ষান্ত হয় না। নিজের কাম ক্ষুধা মেটানোর পরই তার মধ্যে জেগে ওঠে এক ভয়াল পিশাচ। মেয়েটা বড়ই জ্বালাচ্ছে তো, একদম পোষাচ্ছে না। নিজের মনে রাগে গজরাতে থাকে ঋত্বিক। সুদীপ্তার সাথে ঋত্বিকের সম্পর্ক মাত্র 7 দিনের। প্রথম দেখাতেই ছেলেটাকে দেখে বড় ভালো লেগে যায় সুদীপ্তার।
তারপর ফোন নাম্বার আদান প্রদান, প্রেম। সব যেন স্বপ্নের মতো ঘটেছে সুদীপ্তার কাছে। প্রথম দিন থেকেই ঋত্বিককে বড় ভালোবেসে ফেলেছে সে। তাই তো ঋত্বিকের এক কথায় তার বাগান বাড়িতে হাজির হয়েছে। এখন মনে হচ্ছে না এলেই ভালো হতো। সুদীপ্তা নিজের ভুলের জন্য নিজেকে বারবার দোষারোপ করতে থাকে। সে বুঝেছে আজ তার কুমারিত্ব হরণ হবেই। প্লিজ সুদীপ্তা, একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না। একটু একটু কাছে আসতে দাও। লজ্জা কিসের? এই তো কয়েকদিন পরেই আমি তোমাকে বিয়ে করব। আর বাবা মাকে বলে এসেছি আজ তোমাদের হবু বৌমাকে নিয়ে আসবো। একটু একটু কাছে এসো। জোর করে সুদীপ্তাকে কাছে টেনে নিতে নিতে ঋত্বিক কথাগুলো বলে ওঠে। সত্যি বলছো ঋত্বিক? আজ আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? হ্যাঁ বাবা, হ্যাঁ, আজই নিয়ে যাব। প্লিজ প্লিজ তাড়াতাড়ি করো। ওদিকে আমার বাবা মা তোমার পথ চেয়ে বসে আছে। এসো এসো, আমার কাছে এসো। কে বলে স্বপ্ন সত্যি হয় না? এই তো হচ্ছে। মুখার্জি বাড়ির বৌমা হওয়া কি চারটিখানি কথা? এক বর্ণময় ভবিষ্যতের কথা ভেবে সুদীপ্তার সমস্ত প্রতিরোধ ভেঙে পড়ে। শরীর থেকে খসে পড়ে শাড়ি, ব্লাউজ। বাপ মা হারা সুদীপ্তা ভুলে যায় নিজের কিন্নরী দিদি লক্ষ্মীর কথা, ভুলে যায় সমাজের অন্ধকার দিক, ভুলে যায় এমন মিথ্যা প্রতিশ্রুতির আড়ালে তার মতো হাজারো নারী দেহ প্রতিদিন পুরুষের ভোগ্যবস্তুতে পরিণত হচ্ছে। জীবনে প্রথম পুরুষের ছোঁয়া পেয়ে সুদীপ্তা পাগলের মতো হয়ে পড়ে। তৃপ্ত সুদীপ্তা বেশ ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। সঙ্গে সঙ্গে গভীর ঘুমে তলিয়ে যায় সে। হঠাৎ বুকে প্রচণ্ড একটা ব্যথা পেয়ে ঘুমটা ভেঙে যায় সুদীপ্তার। ঠিক তখনই সে ভয়ে কুঁকড়ে যায়। ঘরের আলোতে আবিষ্কার করে তার হাত পা শক্ত করে বাঁধা, মুখে টেপ জাতীয় কিছু দিয়ে কণ্ঠরোধ করা। ঋত্বিক হাতে একটা ধারালো ছুরি দিয়ে তার শরীরের সাথে খেলা করছে। ছুরির শানিত ফলক ঘরের আলোতে চকচক করছে। সেই ছুরির ফলা তার একটা পায়ে বিঁধে সেখান থেকে রক্তপাত শুরু হয়েছে। ভয়ে, আতঙ্কে, যন্ত্রণায় চিৎকার করে উঠতে চায় সুদীপ্তা, পারে না। মুখে বাঁধা টেপ দিয়ে বিন্দুমাত্র শব্দ বাইরে আসে না। সভয়ে সে দেখে ঋত্বিককে। এ কাকে দেখছে? এই তার প্রেমিক, সেই কিউট ছেলেটা যাকে নির্দ্বিধায় মন দিয়েছিল। হতেই পারে না। এই ঋত্বিক আর তার প্রেমিক ঋত্বিক সম্পূর্ণ আলাদা। এ যে সাক্ষাৎ পিশাচ। এবার তোমার চোখটা দাও, চোখটা, চোখটা, চোখটা দাও, চোখটা। চোখে জল চলে আসে সুদীপ্তার। যন্ত্রণায় চোখ মুখ দুমড়ে মুচড়ে লাল হয়ে যায়। ঋত্বিক যে তার চোখ দুটো কেটে ছুরির খোঁচা দিয়ে উপড়ে ফেলার চেষ্টা করছে। প্রবল ব্যথার মধ্যেও সুদীপ্তার মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে। বুঝতে পারে না তার
দোষটা কি? মনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খায়। ভালোবাসাটা কি অপরাধ? সুদীপ্তাকে বেশ যত্ন করে কাটে ঋত্বিক। তারপর পরম তৃপ্তিতে সেই টুকরোগুলো বাগান বাড়ির গুপ্ত কক্ষে ফেলে দেয়। উলঙ্গ ঋত্বিক রক্তমাখা হাতে একটা ডায়েরি বের করে। সেই রক্তমাখা হাত একটা পৃষ্ঠায় ভালো করে ঘষে ঘষে তার উপর লিখে দেয়, সুদীপ্তা রায়, শিকার নাম্বার 111। থানার নতুন ওসি রুদ্র একমনে পুরনো ফাইলগুলো দেখছিলেন, অবাকও হচ্ছিলেন। গত কয়েক মাসে 110টি অষ্টাদশী মেয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে, অথচ তার কোনো কিনারা হয়নি। স্যার, আমার বোন 5 দিন হয়ে গেল বাড়ি ফেরেনি, ফোনেও পাচ্ছি না। রুদ্র দেখে তার সামনে একজন কিন্নরী দাঁড়িয়ে, চুল উস্কো খুস্কো, চোখ মুখে বেশ কয়েক বিনিদ্র রাতের উদ্বেগের ক্লান্তি, ভেঙে পড়া এক মানুষের প্রতিচ্ছবি। রুদ্র পাশের এক কনস্টেবলকে ইঙ্গিত করেন, বলেন, চেয়ারটাই গো, বসো, বলো কি নাম তোমার? সেই কনস্টেবল একটা চেয়ার লক্ষ্যের দিকে এগিয়ে দিতে তাতে থপ করে বসে পড়ে সে। কাঁদতে কাঁদতে লক্ষ্মী বলতে থাকে। দীর্ঘক্ষণ কথা বলার পরেও রুদ্র কিছুই বুঝতে পারে না। লক্ষ্মী, তোমার বোনের একটা ছবি ছাড়া আমার কাছে আর কোনো ক্লু নেই। তবে আরও একটা অমীমাংসিত কেস বাড়ল। একটা এফআইআর করো, আমি দেখছি। রুদ্রর মনটা কেমন ভারাক্রান্ত হয়ে যায়। কি বলবে ওই কিন্নরীকে? সান্ত্বনার ভাষা যে আজ লুপ্ত। 2 মাস কেটে গেল। থানার ওসি রুদ্র চিৎকার করছে অন্য অফিসারদের ওপর। আজকে খবরের কাগজটা দেখেছেন? কি লেখা আছে? লেখা আছে নিখোঁজ অষ্টাদশীর রহস্য। এটা গল্প নয়, এটা এখনকার হট টপিক। কতগুলো মেয়ে নিরুদ্দেশ হয়েছে আপনাদের কাছে কোনো রকম খবর আছে? একটা ক্লু আছে? পায়ের ওপর পা তুলে আমরা বসে আছি, এটাই মিডিয়া কনস্ট্যান্ট মার্কেটাইজ করে যাচ্ছে। আর আমাদের কাছে কোনো খবর নেই। কিছু বলুন, আপনাদেরকে আর কিভাবে বলবো বলুন তো? দেখুন, আমার 24 ঘন্টার মধ্যে রিপোর্টগুলো চাই। দিনের পর দিন কনস্ট্যান্ট মেয়েগুলো হারিয়ে যাচ্ছে, তাদের একটা খবর আমরা পাচ্ছি না। আমি সিপি সাহেবকে কিভাবে জবাব দেব আপনারা আমাকে বলে দেবেন, ঠিক আছে? আর একটা কথা মনে রাখুন, রোজ রোজ তো আর সন্দেহের বসে বিখ্যাত শিল্পপতির বাড়িতে হানা দিতে পারবো না। তাই মাথাটা কাজে লাগান, ঠিক আছে? মাথাটা কাজে লাগান। গতরে নয়, সবসময় গতরে কাজ হয় না। মাথাটা কাজে লাগান। জানি না ঈশ্বর জানে এবার কি হবে। রুদ্র এখন সবকিছু দৈবের হাতে ছেড়ে দিয়েছে। শ্মশানে বসে লক্ষ্মী একভাবে নিজের গরু অঘরীর দিকে তাকিয়ে। লক্ষ্মীর চোখ এখন প্রতিহিংসার আগুনে জ্বলজ্বল করছে। এখন তার কাছে পরিষ্কার তার বোন সুদীপ্তার নিখোঁজ রহস্য। জানে ঋত্বিক নামক ওই নরপিশাচটার সব পাপের কথা। ওই অঘরী তাকে সব কিছু মন্ত্র বলে দেখিয়েছে, তাকে শিখিয়েছে কিভাবে প্রতিশোধ নিতে হবে। নিজের শিষ্যা বানিয়েছে, মন্ত্র বলে দীক্ষিত করেছে। এখন সে তৈরি। এখন লক্ষ্মী পিশাচ সিদ্ধ। লক্ষ্মী,
তোকে তন্ত্র বলে দীক্ষিত করলাম, তুই পিশাচ সিদ্ধ। গুরুদেব, গুরুদেব, আমি পারবো ওই শয়তানটাকে নিজের হাতে শাস্তি দিতে? নিশ্চয়ই পারবি, নিশ্চয়ই পারবি লক্ষ্মী। নর পিশাচ ঋত্বিককে তুই পারবি শাস্তি দিতে। নে নে, ধর নরকরটি থেকে ঘৃতাহুতি দে যজ্ঞে। বল ওম হ্রিং নখকেশী কনকবতী স্বাহা। বল বল ওম হ্রিং নখকেশী কনকবতী স্বাহা। আবার বল ওম হ্রিং নখকেশী কনকবতী স্বাহা। ওম হ্রিং যা নখকেশী যা লক্ষ্মী যা, নিজের বোনের উপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নে। মেরে ফেল ওই মানুষ রূপী পশুকে। মনে রাখিস, পৃথিবীর কোন মেয়ের উপর হওয়া অত্যাচার ঈশ্বর মেনে নেন না। ওই নরপিশাচ শাস্তি পাবেই। ও না শাস্তি পেলে ওই হতভাগ্য মেয়েদের যে আত্মার মুক্তি হবে না। নে নে নে, বল বল ওম হ্রিং নখকেশী কনকবতী স্বাহা। ওম হ্রিং হ্রিং নখকেশী নখকেশী কনকবতী কনকবতী স্বাহা। ওম হ্রিং নখকেশী। কথাগুলো লক্ষ্মীর কানে ঢোকে না। তার চোখে তখন প্রতিহিংসার আগুন দাবানলের মতো ধকধক করে জ্বলছে। যজ্ঞের ছাই শরীরে মেখে লক্ষ্মী বেরিয়ে পড়ে নিজের ভগ্নী হন্তাকে নির্মম ও কঠিন মৃত্যু দিতে। ঋত্বিকের বাবা বিমল বাবু সোফায় বসে হাপুস নয়নে কেঁদে চলেছে। কেন কেন এমন হলো? কোন পাপের শাস্তি ঈশ্বর আমাকে দিচ্ছেন? নিজের ছেলের ভয়ানক ভবিষ্যতের আতঙ্কে তিনি বারবার কেঁপে উঠছেন। ঋত্বিকের রক্তমাখা উলঙ্গ শরীরের পাপ ঢাকতে ঢাকতে আমি যে এখন বড়ই ক্লান্ত। কি করা যায়? কি করা যায় ভাবতে ভাবতে মনে অনেক দ্বিধা নিয়ে তিনি নিজের ডাক্তার বন্ধু বিখ্যাত মনোবিদ সুনীল গাঙ্গুলিকে একবার বাড়িতে আসতে অনুরোধ করেন। হ্যালো হ্যালো, আমি বিমল মুখার্জি বলছি। ডাক্তার সুনীল গাঙ্গুলি? হ্যাঁ, সুনীল গাঙ্গুলি বলছি। সুনীল বিমল বলছি, আমি বিমল। সমস্ত রাগ অভিমান ভুলে 17 বছর পর এই প্রথম তিনি সুনীলকে ফোন করলেন। হ্যাঁ, এই প্রথম। বিমল, এতদিন পর মনে পড়লো তাহলে? সুনীল, আমি নিরুপায়, আমি খুব ক্লান্ত রে। প্লিজ একবার আসতে পারবি? আয় না সুনীল, তোকে খুব দরকার। ঋত্বিকের। বিমল যে আজ অসহায়, তার যে আর রাস্তা নেই। সারা রাত সোফায় বসে বিখ্যাত শিল্পপতি বিমল মুখার্জি বিগত দিনের স্মৃতি মনে করতে থাকেন। আজ থেকে প্রায় 32 বছর আগে তার ঘর আলো করে আসে তার 2 যমজ সন্তান ঋদ্ধি আর ঋত্বিক। ওদের আসার সাথে সাথেই বিমলের ব্যবসাটা ফুলে ফেপে ওঠে। বিমলের স্ত্রী রিনি 2 ছেলেকে সর্বক্ষণ আগলে রাখত। নিজে সময় দিতে না পারলেও ওর স্ত্রী রিনি কোনো দিন 2 সন্তানকে বাবার অভাব বুঝতে দেয়নি। বড়ই সুখী ছিল বিমল। যখনই সে বাড়িতে থাকত, দেখত ঋদ্ধি ঋত্বিকের আধো আধো কথায় গোটা বাড়ি গম গম করতে। তাদের ছোট ছোট পায়ে হাঁটার শব্দে গোটা বাড়ি কল্লোলে ভরে উঠত। কিন্তু সুখ যে ক্ষণস্থায়ী, চঞ্চলা। এক ঝড় জলের রাত বিমলের সমস্ত সুখ, সমস্ত আনন্দ
এক লহমায় শেষ করে দেয়। তখন ঋত্বিকের 5 বছর বয়স। ঋদ্ধি আর তার স্ত্রী এক গাড়ি দুর্ঘটনায় মারা যায়। ঋত্বিক বাড়িতে থাকায় বেঁচে যায়, কিন্তু তারপর থেকে ছেলেটা কেমন যেন হয়ে যায়, নিজের মধ্যে গুমড়ে থাকতে শুরু করে। ঋত্বিক আর ঋদ্ধি 2 দেহ হলেও এক আত্মা ছিল। মাকে ভাইকে হারানোর শোকটা কাটিয়ে উঠতে পারল না সে। চোখে মুখে হিংস্র একটা ভাব সবসময় ফুটে থাকত। তারপর একদিন এক ভয়ঙ্কর দৃশ্য বিমলের ভেতরের আত্মাকেও নাড়িয়ে দিল। বিমল চিৎকার করে উঠল, ঋত্বিক! ঋত্বিক একটা জ্যান্ত ইঁদুরকে ধরে ছুরি দিয়ে তার প্রতিটা অঙ্গ বেশ যত্ন সহকারে কাটছে। ইঁদুরের চোখ দুটো উপড়ে নিজের পায়ের কাছে রেখেছে, হাতের রক্ত পরম মমতায় নিজের চোখে মুখে মাখছে। চিৎকার করে বিমল। ঋত্বিক হকচকিয়ে যায়। বিমলের চিৎকার শুনে ছুটে আসে বাড়ির কাজের লোকেরা। ঋত্বিক, এ কি করছিস? আয় আয়, চলে আয় বাবা, আয়, চলে আয়, আয়, চল চল। ছেলেকে বুকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে আসে বিমল। বিমল বুঝেছিল এই সব কিছুর পিছনে রয়েছে ঋত্বিকের নিঃসঙ্গতা, একাকিত্ব। বিমল ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করে ফেলে। 2 দিন পরে ঋত্বিকের সর্বক্ষণের সঙ্গী এক অষ্টাদশী মেয়ে টিনাকে বাড়িতে নিয়ে আসে বিমল। ভেবেছিল একজন সর্বক্ষণের সঙ্গী পেলে ঋত্বিক হয়তো বদলে যাবে, আবার স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু সেদিন বিমল ভুল করেছিল মানুষের রিপুর নির্দয় খেলা বুঝতে। 2 বছর কেটে গেছে। একদিন বিমল লক্ষ্য করে ঋত্বিক যেন আরো মুষড়ে পড়ছে, আরো গুমড়ে রয়েছে, সব সময় খিটখিটে হয়ে থাকে। তাহলে কি টিনা ঋত্বিকের খেয়াল রাখছে না? বাড়ির কাজের লোককে যে জিজ্ঞাসা করব তারও তো উপায় নেই। ঋত্বিককে বদলাতে তাদের ঘরে ঢোকা বন্ধ করে দিয়েছি। ওই চাষাদের পাল্লায় পড়ে যদি ছেলেটা আবার বিগড়ে যায়। সারা দিন ঘরের মধ্যে কেবল টিনা আর ঋত্বিক থাকে। সারাদিন বন্ধ দরজার মধ্যে ওরা কি করে কে জানে। এক ঝড় জলের সন্ধ্যায় বিমল তাড়াতাড়ি ঘরে ফেরে। একটা হালকা কান্নার শব্দ পেয়ে ছুটে ঋত্বিকের ঘরে যায়। ভয়ে বিস্ময়ে আতঙ্কে দেখে টিনা নিজের বিকৃত কামের ক্ষুধা ঋত্বিককে দিয়ে মেটাচ্ছে। লজ্জায় ঘৃণায় ঋত্বিক প্রাণপণে চেষ্টা করছে নিজেকে বাঁচাতে। কাঁদতে কাঁদতে টিনার কাছে ছেড়ে দেওয়ার আর্জি জানাচ্ছে, কিন্তু টিনার চোখে মুখে তখন শুধুই কাম উল্লাস। যেন ঋত্বিকের এই আকুতি সে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। টিনা, you get out from here. সেই দিনই টিনাকে বাড়ি থেকে বের করে দেয় বিমল। বোঝে মা হারা সন্তানকে সে ছাড়া কেউ আগলাতে পারবে না। নিজের ব্যবসা কর্মচারীদের হাতে ছেড়ে অনেকটা সময় সে ঋত্বিকের কাছে কাটাতে থাকে, কিন্তু তার মধ্যেও অঘটন ঘটে যায়। ঋত্বিক যে এখন আরো হিংস্র। গতকাল সে বাড়ির এক কাজের লোকের 2 বছরের মেয়ের একটা চোখ ছুরি দিয়ে উপড়ে তুলে নিয়েছে। সেই রক্ত নিজের চোখে মুখে মেখেছে। টাকার জোরে ব্যাপারটা ধামাচাপা দিলেও বিমল বুঝেছিল ঋত্বিক মানসিক রোগগ্রস্ত, তার চিকিৎসার প্রয়োজন। ডেকেছিল
নিজের বন্ধু ডাক্তার সুনীলকে। কিন্তু রাত 2টো বাজল। এবার একটু ঘুমানো যাক। সোফা ছেড়ে উঠে পড়ে সে। একবার ঋত্বিককে দেখতে তার ঘরে যায়। কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে ছেলেটা। ছেলেটা ঘুমালে বেশ লাগে। কি নিষ্পাপ, কি সুন্দর। কে বলবে এই ছেলেটা একটু আগে একটা নিরীহ অষ্টাদশী মেয়েকে টুকরো টুকরো করে কেটে খুন করে এসেছে। নিজের বিছানায় গা এলিয়ে দিতে আবারও বিমল পুরনো স্মৃতির অতল গহ্বরে হারিয়ে যায়। ডাক্তার বন্ধু সুনীল আসে। ঋত্বিককে দেখে, ভয় আঁতকে ওঠে। জীবনে অনেক মানসিক রোগী দেখেছি, কিন্তু এই যে অন্যরকম, ভয়ানক, আলাদা। ঋত্বিক নিজের মনে বিড়বিড় করে যেন কার সাথে কথা বলছে, কাকুতি মিনতি করছে, অনুরোধ করছে কিছু একটা না করতে, আর বারবার ভয়ে কুঁকড়ে যাচ্ছে। তখন তার হাতে রয়েছে একটা পুতুল। সেই পুতুলটাকে আলতা মাখিয়ে তার গলা, চুল, গোটা শরীর একটা ধারালো ছড়ে দিয়ে খুব যত্ন নিয়ে কাটছে। নিজের চোখ মুখ সেই আলতার রক্ত ক্যানে মাখছে। ঋত্বিকের চোখে মুখে তখন অদ্ভুত প্রশান্তি, যেন সে এমন মৃত্যু খেলা খুব উপভোগ করছে। ভয় পেয়ে যায় সুনীল। তার অভিজ্ঞ চোখ বলে, ঋত্বিক ভয়ানক মানসিক রোগ সিজোফ্রেনিয়াতে আক্রান্ত। এত অল্প বয়সে? তবে কি সিজোফ্রেনিয়াকে নিয়ে নতুন করে ভাববার দিন এসে গেছে? ভয় পায় ডাক্তার। বন্ধুপুত্রের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত দেখায় তাকে। এখনই ওর ট্রিটমেন্ট দরকার। ওকে বাড়িতে রাখা মানেই ভয়ানক বিপদ। এক ছুটে নিজের বন্ধু বিমলের কাছে চলে আসে সুনীল। বিমলকে বলে, বিমল, তোর ছেলে সুস্থ নয়, বত উন্মাদ। ওকে বাড়িতে রাখা মানে সবার সমূহ বিপদ। ওকে এখনই হাসপাতালে ভর্তি করা দরকার। বিমল, আমি তোকে বলতে বাধ্য হচ্ছি, ঋত্বিককে বেঁধে রেখে অনির্দিষ্ট কালের জন্যে ট্রিটমেন্ট দরকার। ভয় আঁতকে ওঠে বিমল। আগেই নিজের স্ত্রী আর ঋত্বিককে হারিয়ে এমনিতেই ভেঙেছিল। এখন আবার নিজের শেষ সম্বল ঋত্বিকের এই অবস্থা। মাথাটা কেমন বিগড়ে যায় তার। ওই 2 টাকার ডাক্তার তার ছেলেকে পাগল বলছে। রাগে অগ্নিশর্মা হয়ে যায় বিমল। পুত্র স্নেহে অন্ধ বিমল তৎক্ষণাৎ সুনীলকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু সুনীল বারবার তাকে অনুরোধ করতে থাকে, বোঝাতে থাকে ওই ভয়ানক সিজোফ্রেনিয়ার ভয়াবহতা নিয়ে, ঋত্বিকের ভবিষ্যৎ নিয়ে। তুই আয়, তোর কোনো কথা আমি শুনবো না। বিমল, আমার কথা শোন প্লিজ, আমার কথা শোন। ঋত্বিক, না না না, সুনীল, তুই প্লিজ আয়। তোর কোনো কথা শুনতে আবার ভালো লাগছে না। কোনো কথা শোনে না বিমল। এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে সুনীলকে বাড়ি থেকে বের করে দেয় সে। সেই সঙ্গে ছেদ পড়ে 2 বন্ধুর নিঃশর্ত বন্ধুত্বের। শেষ রাতে ঘুমিয়ে পড়ে বিমল। ঘুম ভাঙে কলিং বেলের শব্দে। ধর্মর করে বিছানায় উঠে পড়ে সে। তারপর একটু ধাতস্থ হয়ে দরজা খোলে। দেখে দরজায় তার ছোটবেলার বন্ধু ডাক্তার সুনীল দাঁড়িয়ে। 17 বছর পরে দেখলেও চিনতে একটুও ভুল হয় না বিমলের।
শুধু চুলে একটু পাক টান সুনীলের যে বয়স হয়েছে সেটা মনে করিয়ে দিচ্ছে। সুনীল, আয় আয় রে, তোকে আমার ভীষণ দরকার সুনীল। কেমন আছিস বিমল? এক লহমায় বিমল সুনীলকে বুকে জড়িয়ে ধরে। সেই সঙ্গে ঘুচে যায় দুই বন্ধুর মাঝে 17 বছর অভিমানের অদৃশ্য প্রাচীর। দুই বন্ধু কিছু আলোচনা সেরে ঋত্বিকের ঘরে পৌঁছায়। দেখে ঋত্বিক সবেমাত্র ঘুম থেকে উঠেছে। ঋত্বিকের চোখে মুখের ক্লান্তি সুনীলের চোখ এড়ায় না। নিজের মনে একভাবে কি সব বেড় করে চলেছে সে। বিমলকে বাইরে বেরিয়ে যেতে বলে সুনীল বসে ঋত্বিককে নিয়ে। ঋত্বিক, আমি তোমার বাবার বন্ধু, কেমন আছো? ঋত্বিকের চোখটা ধক করে জ্বলে ওঠে। চিৎকার করে হিসিসে গলায় বলে ওঠে, আপনি আমার বাবার বন্ধুই হন আর যেই হন, আমার ঘরে কেন? কে পারমিশন দিয়েছে আপনাকে? এক্ষুনি বেরিয়ে যান। কুকুর নাকি আপনি? বিনা নিমন্ত্রণে আমাদের বাড়ি চলে এসেছেন? যান এখান থেকে। অবাক হয় সুনীল। এই ছেলেটা বিমলের ছেলে? শিষ্টাচার, ভদ্রতা কিছুই নেই। সত্যি সত্যি ছেলেটার মানসিক রোগ অনেকটাই বেড়েছে। বিরক্ত হয় না সুনীল। তার দীর্ঘ ডাক্তারি জীবনের অভিজ্ঞতা তাকে এই সময় মাথা ঠান্ডা রাখতে শিখিয়েছে। এক দৃষ্টে ঋত্বিকের দিকে তাকিয়ে থাকে সুনীল। দেখে ছেলেটা একভাবে দেয়ালের একটা টিকটিকির দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে। কুত্তার বাচ্চা, তুই এখনো যাসনি? বের হ এখান থেকে, যা। আমার এখন শিকারের সময়, বেরো এখান থেকে। হাতে একটা ধারালো ছড়ি নিয়ে সুনীলের দিকে রক্তাক্ত দৃষ্টিতে তাকিয়ে গর্জন করে ওঠে ঋত্বিক। সভয়ে পিছিয়ে আসে অভিজ্ঞ ডাক্তার সুনীল। জানে এই সময় এই সব রোগী প্রচন্ড ভায়োলেন্ট হয়ে পড়ে। মুহূর্তের অসাবধানে বড় ক্ষতি হতে পারে। পিছিয়ে যেতে যেতে বিস্ময়ে সুনীল দেখে এক লাফে ঋত্বিক সেই টিকটিকিটি ধরেছে একটা হাত দিয়ে। তখন তার চোখে লালসা, রক্তের পিপাসা। টিকটিকিটি হাতে নিয়ে ছুরি দিয়ে খুব যত্ন করে কাটতে শুরু করে ঋত্বিক। প্রতিটা ছুরির খোঁচায় টিকটিকিটি যতই যন্ত্রণায় ছটফট করছে, ততই ঋত্বিকের মুখের প্রশান্তি বেড়ে যাচ্ছে। মাঝে মাঝেই ঋত্বিক সেই রক্তমাখা ছুরি নিজের চোখে মুখে পরম শান্তিতে বোলাচ্ছে। পুরো ঘটনাটা ঘটতে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগে। এখন টিকটিকিটি কাটা শেষ। হাত থেকে সেটিকে মেঝেতে ফেলে ঋত্বিক তাকায় সুনীলের দিকে। চোখ মুখ এখন স্বাভাবিক। কোথায় সেই জ্বলন্ত ভাটার মতো চোখ? কোথায় সেই পৈশাচিক মুখের অভিব্যক্তি? এ যেন অন্য ঋত্বিক, যেন কিছুই হয়নি, কিছুই ঘটেনি। আরে, আপনি বললেন আপনি বাবার বন্ধু। দাঁড়িয়ে কেন, বসুন। এই, কাকুর জন্য চা নিয়ে আয়। খুব ধীর স্থির শান্ত গলায় বলে ওঠে ঋত্বিক। গলাটাও বদলে গিয়ে এখন নিপাট ভদ্র ছেলের মতো শোনায়। বিছানা থেকে উঠে গিয়ে সুনীলকে সেই রক্তমাখা হাতে প্রণাম করে ঋত্বিক। সুনীল বোঝে এটাই সঠিক সময় কথা বলার। ঋত্বিক, তুমি আমাকে চিনতে পারছো? হেসে জিজ্ঞাসা করে সুনীল। না কাকু, ঠিক চিনতে পারছি না। তবে আমি ঋত্বিক নই, ঋদ্ধি। ঋত্বিক তো একটু আগে চলে গেল। সুনীলের অভিজ্ঞ চোখটা একটু কুঁচকে ওঠে।
ওদিকে ঋত্বিক বলে চলে, জানো কাকু, ঋত্বিক না খুব বাজে, খুব খারাপ। ও খুন করে, মেয়েদের রেপ করে আর তারপর খুন করে। আমি কত বারণ করেছি জানো কাকু, আমার কথাটা একদম শোনে না, একদম শোনে না। খুব ভয়ে ভয়ে এদিক ওদিক তাকিয়ে কথাগুলো শেষ করে ঋত্বিক, যেন কেউ শুনে ফেললে খুব বড় বিপদ হয়ে যাবে। মুখ থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সুনীলের। নিজের মনে বলে ওঠে, সিজোফ্রেনিয়া, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। ঋত্বিকের সাথে কথাবার্তা সেরে সুনীল বিমলের কাছে ফেরে। তার মনে হাজারো চিন্তা, হাজারো শঙ্কা। ঋত্বিক খুনি? তবে কি ওই অষ্টাদশী নিখোঁজ রহস্য সবটাই ঋত্বিকের উন্মাদনার ফল? মনে একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে সুনীলের। বিমলের সাথে চা খেতে খেতে এই 17 বছরে ঋত্বিকের অজানা অধ্যায় জানার চেষ্টা করে সুনীল। তোকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমি ঋত্বিককে নিয়ে থাকতে শুরু করলাম। আমার আর এক পরিচিত ডাক্তারের তত্ত্বাবধানে ওকে বাড়িতে রেখেই চিকিৎসার ব্যবস্থা করলাম। যদিও ওই ডাক্তার আমাকে তোর কথাগুলোই রিপিট করেছিল, তবুও তাকে অনুরোধ করে ঋত্বিকের চিকিৎসা বাড়িতে করবার সিদ্ধান্ত নিলাম। জানতাম জানিস, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। প্রথম 5 বছর ওর খুব একটা উন্নতি হয়নি, তবে আমি হার মানিনি। জানতাম এইসব রোগীর ক্ষেত্রে ধৈর্যটাই প্রধান। ওই 5টা বছর আমার যে কিভাবে কেটেছে সেটার নাইবা বললাম। ভগবানের কাছে প্রার্থনা করি জানিস, কোনো পিতার জীবনে যেন অমন ভয়াবহ সময় না আসে। ওই সময় ঋত্বিককে দেখে আঁতকে উঠতাম। দেখতাম ও কখনো প্রচণ্ড ভায়োলেন্ট, আবার কখনো খুব শান্ত। নিজের মনে সারাক্ষণ বিড়বিড় করত, অদৃশ্য কার সঙ্গে যেন কথা বলতো। কাউকে দেখে ভয়ে কুঁকড়ে যেত। সঙ্গে চলতো নির্বিচারে পোকা মাকড় ইঁদুর টিকটিকি হত্যা। ডাক্তার বলেছিল মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। বিমল, সেটা তো তোকে আমি আগেই বলেছি। হ্যাঁ, সারতে সময় লাগবে। আমার ধৈর্যই নাকি ঋত্বিকের সুস্থ করার চাবিকাঠি। তাই ওই 5টা বছর দাঁতে দাঁত চেপে আমি লড়াই চালিয়েছি। ওই সময়টা বেশিরভাগ সময় জানিস আমি বাড়িতে ঋত্বিকের সঙ্গে কাটাতাম। ওর সাথে খেলতাম, বাড়িতে কাউকে আসতে দিতাম না। ঋত্বিকের কথা ভেবে সুনীল, আমার দ্বিতীয় বিয়েটা পর্যন্ত করা হয়নি। 5 বছর পর ঋত্বিক একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করলো। এর মধ্যে আমি একটা স্কুলে ঋত্বিককে ভর্তি করিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম 5 জনের মধ্যে থাকলে দ্রুত সুস্থ হবে। হলো তাই জানিস, বেশ কয়েক বছরের মধ্যে ঋত্বিক প্রায় সুস্থ হয়ে উঠল। এর মধ্যে ও প্রেমে পড়ল ওরই এক সহপাঠিনীর। ওই সময়টা জানিস ঋত্বিক সম্পূর্ণ বদলে গেল। সদাহাস্য, চঞ্চল, সম্পূর্ণ সুস্থ ঋত্বিককে আবার আমি ফিরে পেলাম। খুব খুশি ছিলাম জানিস ওই সময়টা। কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হলো না। ওদের দুজনের মনোমালিন্যের জন্যে মেয়েটা ওকে ছেড়ে চলে গেল। দেখতাম আবারও কেমন যেন গুমরে থাকতে শুরু করেছে ঋত্বিক। ভয়ও পেতাম, আবার না। বিমল খানিকক্ষণ চুপ করে। সুনীল দেখে এবার অতীতের স্মৃতি রোমন্থন করতে গিয়ে বারবার কেঁপে উঠছে বিমল। সুনীল উঠে গিয়ে বন্ধুকে সান্ত্বনা দিতে থাকে। একটু ধাতস্থ হতেই বিমল আবারও বলতে শুরু করে, এর কয়েকদিন পরে ঋত্বিকের সাথে আরো একটি মেয়ের সম্পর্ক হয়।
হয়তো নিজেকে প্রথম প্রেমের ব্যর্থতা থেকেও সামলে নিয়েছিল, তবে এই সম্পর্কটা আমি মেনে নিতে পারিনি। শুনেছিলাম মেয়েটি বস্তির, বাবা ভ্যান চালায়। শুনে খুব রাগ হয়েছিল আমার। বস্তি বাড়ির মেয়ে আমার পুত্রবধূ হবে। ভেবেছিলাম ঋত্বিক নিজের ভুল বুঝতে পারবে, হয়তো সম্পর্কটা দীর্ঘস্থায়ী হবে না। কিন্তু তার আগেই মেয়েটি প্রেগন্যান্ট হয়ে পড়ল। বাধ্য হয়ে ওর বাবাকে মোটা টাকার লোভ দেখিয়ে সম্পর্ক ভাঙিয়ে দিলাম। ইস, যদি সেদিন জানতাম কি ভুল করছি, মাথাটা বিগড়ে গিয়েছিল জানিস তো। তাই তো নিজের ছেলের থেকে নিজের সম্মানকে প্রাধান্য দেওয়ার খেসারত আজ আমাকে দিতে হচ্ছে। এই ঘটনার পর ঋত্বিকের সাথে আমার দূরত্ব বাড়তে থাকে। হয়তো আমার এমন স্বার্থপর রূপ প্রত্যাশা করেনিও। আমার বেনামে কেনা বাগান বাড়িতে ও আলাদা থাকতে শুরু করলো। তাই নাকি? কিন্তু কিছু একটা বলতে গিয়ে বিমলের চোখ দাঁড়িয়ে যায়। সুনীল দেখে বিমলের চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে। আবারও বন্ধুকে সামলাতে গিয়ে চোখ চলে যায় ওপরে, দেখে ঋত্বিক দাঁড়িয়ে। চোখে মুখে সেই হিংসাত্মক ভাবটা ফিরে এসেছে। রক্তচক্ষু নিয়ে তাদের দুজনের দিকে খানিকক্ষণ তাকিয়ে আবারও নিজের ঘরে চলে যায় সে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এবার সুনীল বিমলকে প্রশ্ন করে, আচ্ছা বিমল, তুই ঋত্বিকের পুরনো ডক্টরকে না ডেকে আমাকে ডাকলি কেন? এরপর ঋত্বিকের কয়েকজনের সাথে সম্পর্ক হয়, তবে বুঝতাম সম্পর্কটা শুধুই শারীরিক। তবু মেনে নিয়েছিলাম জানিস, ছেলেটা ভালো আছে এটাই আমার কাছে যথেষ্ট। কিন্তু বাদ সাধল একটা ঘটনায়। মীনাক্ষী নামের একটি মেয়ের সাথে ঋত্বিকের প্রেম হলো, তারপর শারীরিক সম্পর্ক, শেষে ঝগড়া। অসাবধানে ঋত্বিকের হাতে মেয়েটি খুন হয়। খুন? হ্যাঁ। কিভাবে? কিভাবে আমি জানি না, তবে ওই খুনটার পর ঋত্বিকের পুরনো রোগ আবার জাগাড় দেয়। সেই রক্ত তৃষ্ণাঙ্গর মধ্যে ফিরে আসে। মেয়েটাকে খুন করে ঋত্বিক সাময়িকভাবে বিহ্বল হয়ে পড়ে। কি করবে চিন্তা করতে করতেই তার নিজের সেই দ্বৈত সত্তা আবার জেগে ওঠে। নিপুণ হাতে কেটে সেই মাংসপিণ্ডগুলো বাগান বাড়ির গুপ্ত কক্ষে ফেলে আমার কাছে ছুটে আসলো। তখন ঋত্বিকের চোখ মুখ উদ্ভ্রান্ত, রক্তমাখা হাত দেখিয়ে কেঁদেছিল, বলেছিল ভুল করে ফেলেছি। কিন্তু সেটা সাময়িক। তারপরেই আবারও ফিরে আসে সেই ভয়ানক ক্রূর দৃষ্টি, সঙ্গে পৈশাচিক হাসি। বুঝেছিলাম ঋত্বিক এবার একা ফেরেনি, সঙ্গে ঋদ্ধিও এসেছে। আবার ফিরে এসেছে সেই ভয়াবহ দুঃস্মৃতি। সেই শুরু জানিস। এখন প্রতিনিয়ত চলছে প্রেমের নামে মৃত্যুর উলঙ্গ খেলা। ছেলেটা খুন করে এখানে চলে আসে, সাক্ষী হিসেবে নিয়ে আসে নিজের রক্তমাখা হাত। এখন ঋত্বিকের পাপ ঢাকতে ঢাকতে আমি ক্লান্ত রে। তুই বাঁচা আমাকে সুনীল, তুই বাঁচা। পুলিশ যে কোনো দিন ওকে ধরে নিয়ে যাবে। কেঁদে সুনীলকে জড়িয়ে ধরে বিমল। বন্ধুর আকুল কাকুতি সুনীলের চোখ এড়ায় না। কি বলবে, কি করবে? সুনীলের মনে হাজারো দ্বিধা, হাজারো শঙ্কা। তবে একটা বিষয় পরিষ্কার সুনীলের কাছে। এখন আমার কাছে বিষয়টা পরিষ্কার। কেন বিমল ঋত্বিকের পুরনো ডক্টরের জায়গায় আমার মতো বিশ্বস্ত বন্ধুকে ডেকেছে? কেন প্রতিনিয়ত অষ্টাদশী যুবতী শহর থেকে নিখোঁজ হচ্ছে? কেনই বা অষ্টাদশী? তার ডাক্তারি জীবনের অভিজ্ঞতা উত্তরটা নিজের মনেই জানিয়ে দেয়। ওদিকে
ওসি রুদ্র কয়েক মাস ধরে কেসটা স্টাডি করে মোটামুটি একটা সিদ্ধান্ত করে ফেলেছে। এই কেসটা ওই শিল্পপতির ছেলের সাথে যুক্ত, সম্ভবত ওই আসামি। তবে পুরোটাই সন্দেহ। আজ একবার ওখানে যাওয়া দরকার, ঋত্বিকের সাথে কথা বলা দরকার। কয়েকজনকে নিয়ে রুদ্র বেরিয়ে পড়ে। ঋত্বিকের বাড়ির কাছে আসতে রুদ্র অবাক হয়ে যায়। দেখে সুদীপ্তার দিদি কিন্নরী লক্ষ্মী ঋত্বিকের বাড়িতে উঁকি ঝুঁকি মারছে, কাউকে খুঁজছে। রুদ্র নিঃশব্দে লক্ষ্মীর পাশে দাঁড়ায়, বলে ওঠে, লক্ষ্মী, এখানে কি করছো তুমি? কি দেখছো? কিছুটা অপ্রস্তুত হয়ে লক্ষ্মী তাকিয়ে দেখে ওসি রুদ্র দাঁড়িয়ে। লক্ষ্মী হেসে জিজ্ঞাসা করে, পুলিশ সাহেব, পারলেন ওই অভাগা মেয়েদের সঠিক বিচার পাইয়ে দিতে? সুদীপ্তার খুনিকে খুঁজে পেলেন? রুদ্রর উত্তরের অপেক্ষা না করে লক্ষ্মী বলে চলে, ওসি সাহেব, খুনিকে খুঁজে পেলেও তাকে কি শাস্তি দিতে পারবেন? আপনাদের আইনের হাত কিন্তু বাঁধা। তাছাড়া ওই রকম শাস্তি দিলেও অভাগা মেয়েদের আত্মা মুক্তি পাবে না যে। ওদের মুক্তিটাই তো সব। খানিক চুপ করে লক্ষ্মী, চোখটা বন্ধ করে, একটু গভীর শ্বাস নেয়। তারপর জ্বলন্ত চোখে গর্জন করে ওঠে, সেই নরাধম পিশাচকে ঈশ্বর শাস্তি দেবেন, ঠিক দেবেন। তার মৃত্যু আসন্ন। তার মৃত্যু হবে কঠিন, ভয়াবহ। এমন নির্মম মৃত্যু দেখে স্বয়ং মৃত্যু ভয় কেঁপে উঠবে। নিষ্পাপ মেয়েগুলোর আত্মা তবেই মুক্তি পাবে। শেষ কথাগুলো বড়ই অদ্ভুত শোনায় রুদ্রর। কি ভয়ানক আর ক্রূর কণ্ঠস্বর! পৃথিবীর কোনো প্রাণীর কণ্ঠস্বরের সাথে তার তুলনা চলে না। সভয়ে পিছিয়ে আসে রুদ্র। এই প্রথম, হ্যাঁ, এই প্রথম নিজের দীর্ঘ 20 বছরের চাকরি জীবনে কোনো মানুষকে দেখে এত ভয় পেল রুদ্র। হোক না সে কিন্নরী, তবুও তো সে মানুষ। কলিং বেলের আওয়াজ শুনে বিমল দরজা খুলে দেখে ওসি রুদ্র দাঁড়িয়ে। কিছুটা হকচকিয়ে গেলেও বিমল নিজেকে সামলে নেয়। তারপর রুদ্রকে ঘরে আসতে বলে। আমি লোকাল থানার ওসি রুদ্র। ইয়েস, আমি একবার ঋত্বিকের সাথে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। আরে ডাক্তারবাবু, আপনি এইখানে? হ্যাঁ, আমি ঋত্বিকের ডক্টর। ও ট্রিটমেন্ট চলছে। ও মানসিক ভারসাম্যহীন। সত্যি মানে বড় লোকেরা আপনারা পারেন বটে। হ্যাঁ, অপরাধীকে বাঁচানোর জন্য কত নিত্য নতুন সব পন্থা আপনারা আবিষ্কার করছেন। টাকার জোরে কি না হয়। ঋত্বিককে ডাকুন, আমার ওর সাথে কথা আছে। আজ রুদ্র বদ্ধপরিকর। যেভাবে হোক ঋত্বিককে জেরা করতেই হবে, তাতে তার চাকরি গেলে যাক। ওইসব অভাগা মেয়েদের কথা চিন্তা করে সে রাতে ঘুমোতে পারে না। না পারার বেদনা তাকে কুড়ে কুড়ে খায়। দেখুন বিমলবাবু, আজ আমি ঋত্বিকের সাথে কথা বলবো, আর দয়া করে আপনি আমায় বাধা দেবেন না। প্লিজ ঋত্বিককে ডাকুন। না মানে আমি ঋত্বিকের ডক্টর হয়ে তা করতে দিতে পারি না। ঋত্বিক অসুস্থ। এই সময় যে কোনো মানসিক চাপের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। ওসি রুদ্র আজ নাছোড়বান্দা। সে ঠিক করেই এসেছে ঋত্বিককে জেরা করেই বাড়ি ফিরবে। কিন্তু ডাক্তার সুনীলের সাথে প্রায় আধ ঘন্টা প্রবল তর্কাতর্কির পরে এক প্রকার বাধ্য হয়ে বেরিয়ে যায় ওসি রুদ্র। নিজের নিষ্ফল চেষ্টায় রাগে মাথা গরম হয়ে যায়। মুখ থেকে অশ্লীল গালি বের হতে গিয়েও আটকে যায়। শুধু বেরোনোর সময় দেখে ঋত্বিক নিজের ঘর থেকে বেরিয়ে রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে।
ওসি রুদ্র বেরিয়ে যেতেই সুনীল বিমলের সাথে কিছু গোপন আলোচনা সারে। ফাইনাল হয় ঋত্বিক যেন সন্ধ্যার পর কোনোভাবেই বাড়ির বাইরে না বের হয়, সেটা বিমল খেয়াল রাখবে। অভিজ্ঞ সুনীল জানে দিনের বেলায় ঋত্বিকের মধ্যে শুধু ঋদ্ধির সত্তা জেগে থাকে, কিন্তু রাত হলেই তার মধ্যে ভয়ঙ্কর ঋত্বিক জেগে ওঠে। তখন তার মধ্যে থাকে রক্ততৃষ্ণা, থাকে অষ্টাদশী খুনের প্রবল ইচ্ছা, জেগে ওঠে নিজের পরিচারিকা টিনার ওপর প্রতিশোধ নেওয়ার রক্ত ক্ষুধা। বিমলের বাড়ি থেকে বেরিয়ে ওসি রুদ্র বেশ কিছুটা সময় গুমড়ে থাকে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। টাকার জোরের কাছে নিজের দায়িত্ব, নিজের কর্তব্য আজ পরাজিত। চোখ বন্ধ করে নিজের চেয়ারে গা এলিয়ে দেয় রুদ্র। সালাম সাহেব, আমি ইসমাইল আছি। ও দাসবাবু বলল কি আপনি আমাকে ডেকেছেন, কুছ কাম আছে? রুদ্র চোখ খুলে দেখে ইসমাইল, তাদের লোকাল এক ইনফর্মার এসেছে। রুদ্র চোখটা কিছু একটার আশায় ধক করে জ্বলে ওঠে। হয়তো এবার সে সফল হবে। সেই ইনফর্মারের সাথে বেশ কিছু আলোচনা করে ওসি রুদ্র। হ্যালো, তুমি কোথায় আছো? শোনো, তুমি যেখানে আছো সেখানেই থাকবে, এক পাও নড়বে না। খবর নিয়ে জেনেছি ঋত্বিক ওর প্রেমিকাকে নিয়ে আজ রাতে বেরোবে। আজ ওকে কিন্তু আমরা হাতে নাতে ধরবই। ও বাড়ি থেকে বেরোলেই তুমি ওর পিছু নেবে। কি বললাম মনে থাকবে? হ্যাঁ সব। আর যখনই দেখবে সঙ্গে সঙ্গে আমায় ফোন। নিজের ইনফর্মারকে ফোন করে রুদ্র তৈরি হতে থাকে। আজ সে দৃঢ় প্রতিজ্ঞ, যেভাবে হোক আজ সে অষ্টাদশী নিখোঁজ রহস্য ভেদ করবেই। এদিকে ঋত্বিক কয়েকদিন ধরে লক্ষ্য করছে তার বাড়ির দিকে একজন লক্ষ্য রাখছে, লুকিয়ে লুকিয়ে তার বাড়ির দিকে নজর রাখছে। ঋত্বিকের বুঝতে অসুবিধা হয় না ওটা পুলিশের লোক। শালাকে আজ উচিত শিক্ষা দেব, কিন্তু আজ আমাকে বেরোতেই হবে, যেভাবেই হোক। 114 নম্বর শিকার করার আছে, কিন্তু শালা কোচরটাকে ফাঁকি দেব কি করে? কি করে ফাঁকি দেব? হ্যাঁ, উপায় আছে, উপায় আছে। সব সব ও ঋতিকের সাথে ওর বাবার বহু ঝগড়া হচ্ছে। ঋতিক ঘর থেকে বেরোয়নি, ঘরমেই আছে। শোনো, ও বেরোবেই। হ্যাঁ, তুমি তৈরি থাকো, ঠিক আছে? যেরকম বলেছি ঠিক সেই রকম ভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওর প্রেমিকাকে ফলো করছি। হ্যাঁ, ও কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। এই তো আমার সামনেই আছে। শোনো ইসমাইল, ঋত্বিক কিন্তু বেরোবেই। তুমি তোমার চোখ কান খোলা রেখো, সব সময় নজর রাখবে ওর ওপরে। হ্যাঁ। রুদ্র ইনফর্মারকে নির্দেশ দেয়, আর ঠিক তখনই ঋত্বিকের প্রেমিকা তার চোখের সামনে থেকে হারিয়ে যায়। রাগে নিজেকে আঘাত করে রুদ্র। নিজের বোকামির জন্য নিজেকে দোষারোপ করতে থাকে। ওদিকে ঋত্বিক আর বিমলের মধ্যে তুমুল অশান্তি হয়। ঋত্বিক রাতে বাইরে যেতে চেয়েছিল, কিন্তু বিমল যেতে দেয়নি। রাগে গজগজ করতে করতে ঋত্বিক নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আর ঠিক সেই সময় দেখে সেই লোকটা এক দৃষ্টে জানলার পাশে তার দিকে তাকিয়ে। সেই লোকটা যে তাকেই খুঁজছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। চতুর ঋত্বিক একটা বড় পুতুলকে জানলার দিকে পিছন করে চেয়ারে বসিয়ে দেয়, এমনভাবে বসায় যাতে সেই পুতুলের মুখটা দেখা না যায়। এরপর ঋত্বিক নিঃশব্দে পিছনের পাইপ বেয়ে
নিচে নেমে অন্ধকারে হারিয়ে যায়। সাব সাব, ও ঋত্বিক এখন জানলার কাছে বসে আছে। ও কিন্তু বাইরে বেরোয়নি আভি তাক। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানেই থাকো, আমি আসছি। খুনটা বেশ তৃপ্তি সহকারে শেষ করে ঋত্বিক। তারপর পেস পেস করে কেটে নিচের গোপন কক্ষে ফেলে দেয়। আজ মেয়েটার হৃৎপিণ্ডটা কেটে বাইরে এনে অনেকক্ষণ ধরে খেলেছিল ঋত্বিক। খেলতে খেলতে হিস হিস করে হেসে উঠেছিল। মনে মনে বলেছিল, এসবই হৃদয়ের খেলা। মেয়েটার শরীরটা সত্যিই দারুণ, পুরো যেন মাখন। বেশ উপভোগ করেছি। মারতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল ওকে যুগ যুগ ধরে ভোগ করি, যুগ যুগ ধরে। নিজের মনে ভাবতে ভাবতে রক্তমাখা হাত ডায়েরিতে ঘষে ঋত্বিক তাতে লেখে, শিকার নম্বর 114, অরুণিমা ঘোষ। বাগান বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নামে ঋত্বিক। বাড়ি ফেরা দরকার, শরীরটাও বেশ ক্লান্ত। সত্যি সত্যি কাজ খুব কষ্টকর, তবে 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 খুব মজার, সুখের। সেই অবস্থায় সে দেখে বাগানবাড়ির পিছনের দিকে একজন মানুষ দাঁড়িয়ে বাগানবাড়ির ভিতরে উঁকি মারার চেষ্টা করছে। দ্রুত এগিয়ে যায় ঋত্বিক, ওকে ধরা দরকার। কিন্তু ঋত্বিক পৌঁছানোর আগেই সে পালিয়ে যায়। রাতের ল্যাম্পপোস্টের আলোতে তার মুখটা একবার চোখে পড়ে। ওটা যে একটা কিন্নরি সেটা ঋত্বিক বোঝে, কিন্তু সেটা ঋত্বিককে ভাবায় না, ভাবায় ওই কিন্নরির মুখ। মুখটা খুব চেনা, কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি। ওসি রুদ্র গত 15 মিনিট ধরে পায়চারি করে চলেছে। সত্যি ছেলেটা পাগল নাকি? এক জায়গায় এতক্ষণ কেউ বসে থাকতে পারে নাকি? জানলার পাশে বসা সেই পুতুলটা দেখতে দেখতে নিজের মনে বেড়বেড় করে রুদ্র। মনে একটা সন্দেহ অনেকক্ষণ ধরে দলা পাকাচ্ছে। সেই সন্দেহের চাপে তার উত্তেজনা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। ওটা সত্যি ঋত্বিক তো? চিন্তাটা সুদূর প্রসারী হয় না, তার আগেই ওসি রুদ্র বিস্ময়ে দেখে একটা মানুষ রাতের আধারে চুপি চুপি বিমলবাবুর বাড়ির পাইপ বেয়ে উপরে ওঠার চেষ্টা করছে। মুখার্জি বাড়ির চুঁইয়ে আসা হালকা আলো সেই মানুষটির মুখে মাঝে মাঝে পড়ছে, আর তাতেই তার মুখটা পরিষ্কার করে দিচ্ছে। রুদ্রর মুখ থেকে একটা গালাগালি তার অজান্তেই বেরিয়ে আসে। শুয়োরের বাচ্চা ঋত্বিক, মনে হয় এক ছুটে পুরো বাড়িতে ঢুকে বন্দুকের প্রত্যেকটা গুলি ওর, কিন্তু পারবো না যে, অসহ্য। সারা
বাড়িতে তো বিনা ওয়ারেন্টে ঢুকতেই পারবো না। ড্যাম ইট! রুদ্রর চোখে জল চলে আসে, নিজের অজান্তে বলে ফেলে, আরো এক অষ্টাদশী ওই ঋত্বিকের লালসার বলি হলো। নিজের ঘরে ঢুকে খুব সাবধানে রাখা সেই পুতুলটা সরাতে সরাতে ঋত্বিকের চোখ চলে যায় জানলার বাইরে। আর ঠিক তখনই তার চোখ পড়ে ওসি রুদ্রর ওপর। চোখটা থক করে জ্বলে ওঠে, নিজের হিসিসে গলায় বলে ওঠে, শালা সময় তোমার ঘনিয়ে এসেছে। রুদ্রর আশঙ্কাটা যে সত্যি সেটা সে দুদিন পরেই বুঝতে পারল। আজ সেই অষ্টাদশী হতভাগীর বাবা মা এসেছিল, তার হাত ধরে কেঁদেছিল, বলেছিল তাদের মেয়ে অনুরিমা আজ দুদিন ধরে নিখোঁজ। কথাগুলো শুনতে শুনতে রাগে রুদ্র নিজের মনে গজগজ করে উঠেছিল, বারবার টেবিলে নিজের হাত চাপড়েছিল। কিছু না পারার বেদনা তাকে শেষ করে দিচ্ছিল। আমি অপারগ, আমার হাত পা বাঁধা। ওই বিমল মুখার্জি যে টাকার জোরে গোটা সিস্টেমকে কিনে ফেলেছে। না হলে একটা সার্চ ওয়ারেন্ট বের করতে এতদিন সময় লাগে। থানা থেকে বাইরে বেরিয়ে একটা সিগারেট ধরায় রুদ্র। নিজের মনে মনে একটা প্ল্যান করে। সন্ধ্যার ফাঁকা রাস্তায় একাকী হেঁটে চলেছে রুদ্র। আজ একটু গোপনে ওই মুখার্জি বাড়িতে যাওয়া দরকার। বিরোধী দলের ডাকা 24 ঘন্টা বন্ধের জন্য চারদিক শুনশান। কেবল রাস্তার কুকুরগুলো তার নিঃসঙ্গতার সঙ্গী। হঠাৎ মাথার পিছনে প্রচণ্ড আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে রুদ্র। কিছু বোঝার আগেই সে সংজ্ঞা হারায়। ঋত্বিকের বাড়িতে আজ সন্ধে থেকে প্রবল অশান্তি। বিমল আজ কোনো মতেই ঋত্বিককে বাইরে যেতে দেবে না। ওদিকে ঋত্বিকও নাছোড় বান্দা, সে জানে আজ তাকে যেতেই হবে, না হলে অনেক ক্ষতি হয়ে যাবে। বাবা গেটের চাবিটা দাও। আমি আর একবার বলবো, অনেকক্ষণ ধরে চাইছি। কিন্তু তুই আজ বাইরে যেতে পারবি না রাত্রে। না, তুমি চাবিটা আমাকে দাও। চাবি দাও বলছে আমাকে। চাবি দাও। এক সময় দুজনের ঝগড়া ধস্তাধস্তিতে পৌঁছায়। শেষে রাগে ঋত্বিক নিজের বাবার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। কাতরাতে থাকা বিমলের দিকে হিসিসে গলায় বলে ওঠে ঋত্বিক, কেন বাধা দাও আমাকে? জানো না আমার শিকার লাগে শরীরের খিদে মেটানোর জন্যে। কেন বাধা দাও? কি করবো? কেউ বাধা দিলে আমার খুব রাগ হয়, খুব রাগ হয়। নিজেকে ঠিক রাখতে পারি না। আমাকে ক্ষমা করো। এবার তুমি টুক করে মরে যাও তো। মানুষকে মরতে দেখলে না আমার খুব ভালো লাগে, খুব মনে খুব শান্তি হয়, প্রশান্তি আসে। রক্ত দেখতে কেন এত ভালো লাগে কে জানে। বিমলের পেট থেকে গলগল করে বেরোনো রক্ত নিজের চোখে মুখে মাখতে মাখতে কথাগুলো শেষ করে ঋত্বিক। অস্ফুট স্বরে বিমল মুখার্জি বলে ওঠে, আমার ছেলে হতে পারে না। শয়তান, সাক্ষাৎ শয়তান। ওসি রুদ্রর জ্ঞান ফিরতে দেখে
সে একটি সুসজ্জিত ঘরের বিছানায় শুয়ে, গোটা শরীর উলঙ্গ, তার হাত পা খাটের সাথে শক্ত করে বাঁধা, মুখে টেপ জাতীয় কিছু আটকানো। তার দিকে পিছন করে একটি পুরুষ মূর্তি দাঁড়িয়ে, তার হাতে একটা ছুরি চকচক করছে। মুখটা দেখতে না পেলেও রুদ্র জানে কে ওই পুরুষ মূর্তি। কি কি ওসি বাবু, কষ্ট হচ্ছে না তো? আর একটু কষ্ট করো, তারপর সব কষ্টের শেষ। মুক্তি দেব, মুক্তি। হে শেষে গলায় জিজ্ঞাসা করে ঋত্বিক। রুদ্র একটু ছটফট করে বাঁধন খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। ঋত্বিক ওদিকে বলে চলে, আর একটু কষ্ট করো, তারপর তো সব কষ্ট থেকে মুক্তি দেব, সব কষ্ট থেকে। পৈশাচিক হাসি হাসতে হাসতে ঋত্বিক এগিয়ে আসে রুদ্রর দিকে। আসন্ন বিপদের আশঙ্কায় রুদ্র একবার কেঁপে ওঠে, তারপর বিস্ময়ে দেখে ঋত্বিক তার বুকের ওপর উঠে বসেছে। জ্বলন্ত কয়লার মতো চোখ নিয়ে তার নগ্ন শরীরের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে ঋত্বিক। কি করব বুঝতে পারছি না। তোকে দেখে খিদে জাগছে না তো? আসলে সমকামী নই তো, তাই পুরুষের শরীরের প্রতি কোনো টান নেই। দেখি তো চোখ দুটো উপরে নি তো। যদি এটা দেখে উত্তেজনা আসে। বিশ্রী হাসি হেসে ঋত্বিক বলে ওঠে। রুদ্র চোখে মুখে তখন আতঙ্ক। সে জানে আজ তার নিস্তার নেই। ঋত্বিকের উত্থিত ছুরি তখন রুদ্রর চোখের চারিদিকে ঘুরছে। যন্ত্রণায় মুখটা কুঁচকে যায় রুদ্রর। মুখ থেকে অস্ফুট স্বরে যন্ত্রণার চিৎকার বেরোতে গিয়েও আটকে যায়। হঠাৎ এক সুরেলা মন্ত্রোচ্চারণের শব্দ তাদের দুজনকে হতভম্ব করে দেয়। অবাক হয়ে ঋত্বিক উঠে যায়, কিন্তু বুঝতে পারে না শব্দটা কোথা থেকে আসছে। পাগলের মতো এদিক ওদিক খুঁজতে থাকে ঋত্বিক। তখন তার মুখে আতঙ্কের ছাপ। রুদ্র অবাক হয়। সত্যি কোথা থেকে ওই ভয়ঙ্কর মন্ত্রের সুর ভেসে আসছে। কোথা থেকে? দেওয়ালে কান লাগাই তো। ঋত্বিক খুঁজতে খুঁজতে সামনের দেওয়ালে কান লাগায়, আর বিস্ময় হতবাক হয়ে সভয়ে পিছিয়ে আসে। রুদ্র অবাক হয়ে লক্ষ্য করে ঋত্বিকের চোখে মুখে শুধু বিস্ময়ের অভিব্যক্তি, যেন ব্যাপারটা তার ঠিক বিশ্বাস হচ্ছে না। আবারও ঋত্বিক এগিয়ে যায় ওই দেয়ালের দিকে। একটা কান দেয়ালের গায়ে ঠেকিয়ে কিছু শোনার চেষ্টা করে, আর ঠিক তখনই ঘটে যায়
সেই অবিশ্বাস্য অঘটন। রুদ্র সবিস্ময়ে দেখে সেই দেওয়াল ফুঁড়ে বেরিয়ে এসেছে দুটো হাত। হাত বললে ভুল হবে, ওই দুটো যে কঙ্কালের হাত সেটা পরিষ্কার। রুদ্র সভয়ে দেখে সেই হাত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে ঋত্বিককে। সেই হাতের নাকপাশ থেকে বাঁচার জন্য সে পরিত্রাহী চিৎকার করছে, কিন্তু তার সেই চিৎকারের সাথে বিস্ময় জড়িয়ে যায়। সেই কঙ্কালসার হাতের সংখ্যা যে বেড়েই চলেছে। রুদ্র গোনার চেষ্টা করে, সেই সংখ্যা 100 হতে পারে, 200 হতে পারে, আবার 228 হতে পারে। ঋত্বিকের চিৎকার এখন গোঙানিতে পরিণত। মটমট করে হাড় ভাঙার শব্দ রুদ্রের কানে আসে। সেই সুরেলা মন্ত্র পাঠ এখন আরো তীব্র, আরো জোরালো। সেই মন্ত্রের সাথে বেড়ে চলেছে ঋত্বিকের ওপর নারকীয় অত্যাচার। রুদ্র দেখে সেই অজস্র হাতের মধ্যে দুটো হাত ঋত্বিককে ছেড়ে একটু বাইরে আসে। আলোতে রুদ্র সেই হাতের নখ দেখে বিস্ময়ে হতবাক হয়ে যায়। ওইগুলো নখ না ছুরির ফলা? রুদ্রর এই চিন্তা সুদূর প্রসারী হয় না। তার আগে সেই ফলা সম নখ ঋত্বিকের শরীর ছড়তে শুরু করে। ঋত্বিক যন্ত্রণায় পাগলের মতো চিৎকার করতে থাকে। প্রথমে ঋত্বিকের চোখ উপরে তুলে ফেলে সেই বিভীষিকাময় হাত। ফিনকে দিয়ে রক্ত গোটা ঘরে ছড়িয়ে পড়ে। ব্যথায় ঋত্বিক কোকিয়ে ওঠে, চিৎকার করতে চায়, কিন্তু পারে না। রুদ্র দেখে এবার সেই হাত ঋত্বিকের লিঙ্গটা সমূলে উচ্ছেদ করল। টাটকা রক্ত জলের মতো ঋত্বিকের পা বেয়ে নিচে নামতে লাগলো। এরপর 2 হাত ছিঁড়ে ঘরের মেঝেতে ফেলে দিল। হৃৎপিণ্ড আর ফুসফুস ছিঁড়ে বাইরে এনে ফেলল। পাগলের মতো চেষ্টা করে যখন রুদ্র নিজেকে মুক্ত করল, তখন সব শেষ। ঋত্বিকের ছিন্ন ভিন্ন দেহটা তখন ঘরের মেঝেতে পড়ে, মুখটা মাঝখান থেকে ছিঁড়ে এমন অবস্থা যে তা এখন চেনার উপায় নেই। সারা ঘরের মেঝেতে রক্ত বয়ে চলেছে। দেখলেই বোঝা যায় প্রবল রাগে, প্রবল আক্রোশে ঋত্বিকের ওপর প্রতিশোধ নেওয়া হয়েছে। এখন চারদিক নিশ্চুপ। সেই মন্ত্রপাঠ এখন বন্ধ। রুদ্র পোশাক পরে তাড়াতাড়ি, খুব সাবধানে এগিয়ে যায় দেওয়ালের দিকে। তখন দেওয়ালের একটা অংশ ভেঙে পড়েছে। সেই ভাঙা দেওয়াল থেকে একটা সিঁড়ি নিচে নেমে গেছে। নিজের পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিচে নামতে যায় রুদ্র। আর ঠিক তখনই এক রাশ মরা পচা গন্ধ তার গোটা শরীর অবশ করে দেয়। নাকে রুমাল চাপা দিয়ে নিচে নামতে থাকে রুদ্র। নিচে নামতেই এক রাশ আতঙ্ক রুদ্রকে গ্রাস করে। দেখে অজস্র কাটা মহিলার মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সেই পচন ধরা দেহ থেকে এমন বিশ্রী গন্ধ বেরোচ্ছে। কিন্তু সেই সব রুদ্রকে অবাক করে না। অবাক হয় সেখানে কিন্নরী লক্ষ্মীকে দেখে। তখনও লক্ষ্মী পদ্মাসনে বসে আছে। হোমের আগুন তখনও জ্বলছে। তার সামনে বিভিন্ন জিনিস বিশেষ মুদ্রা ছাপে আঁকা। একটা মাথা কাটা শকুন রুদ্রর চোখে পড়ে। চারিদিকে হলুদ আর লাল সিঁদুর ছড়িয়ে লক্ষ্মী বলে ওঠে, গুরুদেব,
গুরুদেব, আমি পেরেছি, আমি পেরেছি গুরুদেব ওই নরপিশাচকে নিজের হাতে শাস্তি দিতে। আমি পেরেছি, আমি পেরেছি গুরুদেব, আমি পেরেছি প্রতিশোধ নিতে, আমি পেরেছি, আমি পেরেছি গুরুদেব। তন্ত্র মন্ত্র। কথাটা মনে আসে রুদ্রর, কিন্তু তার আগেই লক্ষ্মী হাসতে হাসতে পিছনের গুপ্ত রাস্তা দিয়ে অদৃশ্য হয়ে যায়। সঙ্গে নিয়ে যায় এক ঝাঁক হাওয়ার স্রোত। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন শ্রোতা হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সভ্যদূরে সিরিজের গল্প আপনাদের কাছে পরপর পরিবেশন করছি। এমন আরও অনেক গল্পের প্রপার নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমাদের সাথে রয়েছে আমাদের চ্যানেল পার্টনার এখন গল্প। নানান স্বাদের গল্প শোনার জন্য তাদের চ্যানেলটিও ভিজিট করবেন। আমাদের ডেসক্রিপশন বক্সে তাদের চ্যানেলের লিংক দেওয়া রইল। সবাই ভালো থাকবেন, কণ্ঠ এবং এখন গল্পকে পাশে রাখবেন। নমস্কার।